আমার নৌকার উপরে পড়েই বাঘটা এক বিরাট গর্জন করলো। তখন আমি সুন্দরবন বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের একজন উচ্চ পদস্থ কর্মচারী ছিলাম। সুন্দরবনে অনেকদিন থাকার ফলে সেখানকার সাধারণ মাঝি মাল্লাদের সাথে আমার আলাপ হয়ে গিয়েছিল। হরি নামে এক মাঝির সাথে আমার খুব ভাব জমে গিয়েছিল। প্রায় দিন সন্ধ্যের পর সে আমার দপ্তরে এসে নানান রকম গল্প শোনাত। লোকটার মধ্যে একটা সুন্দর গল্প বলার ধরন ছিল। কিছুদিন সে না এলে আমি লোক দিয়ে তাকে ডেকে পাঠাতাম। সন্ধ্যের সময়টা তার সঙ্গ না পেলে আমার পুরো দিনটাই যেন অসম্পূর্ণ থেকে যেত। এক বৈশাখ মাসের সন্ধে আমি আমার দপ্তরে বসে আছি। ভয়ঙ্কর অগ্নিবর্ষণকারী সূর্য অনেকক্ষণ আগে দিগন্তের ওপারে মিলিয়ে গিয়েছে। এখন চারিদিকে অন্ধকার নেমে এসেছে। হরি যে এখনো কেন আসছে না কে জানে। এইসব বসে বসে ভাবছি, হঠাৎ বাইরে থেকে একরাশ এলোমেলো বাতাস ঘরের মধ্যে ঢুকে এদিক ওদিকে ছুটে বেড়াতে লাগলো। প্রচণ্ড গরম এবং ঘর্মাক্ত অবস্থায় এই ঠান্ডা বাতাস শরীরকে স্পর্শ করতেই আরামে আমার দু চোখ বন্ধ হয়ে গেল। হঠাৎ এমন সময় আকাশ গুরুগম্ভীর স্বরে গর্জন করে উঠল। আমি উঠে জানলার কাছে গিয়ে দেখলাম একরাশ কালো মেঘ জড়ো হয়েছে আকাশের বুকে। এবার মুষলধারে বৃষ্টি শুরু হলো। এমন সময় ঘরের মধ্যে এসে ঢুকলো হরি। কি হে, এত ঝড়ের মধ্যে ছিলে কোথায়? আগে বাবু, আপনার এখানেই আসছিলুম, পথে ঝড় উঠল। বৃষ্টি জোরে আসতে আসতেই আমি আপনার দপ্তরের বারান্দায় পৌঁছে গেছি। নাও নাও, এবার বসো। হ্যাঁ আগে বাবু। এই বলে হরি সামনের একটি চেয়ারে বসলো, আর আমিও তার উল্টো দিকের একটা চেয়ারে বসলাম। তা আজ কিসের গল্প শোনাবে? এমন বৃষ্টি দিনের একটা পুরানো স্মৃতি আমার মনে পড়ে গেল বাবু, সেটাই বরং আপনাকে বলি। তাহলে শুরু করো। বৃষ্টিটা একটু ধরলে চা আনতে বলছি। আচ্ছা বাবু। একটুক্ষণ চুপ করে থেকে হরি বলতে শুরু করলো। সেই দিনটার কথা মনে পড়লে আমার শরীর এখনো কেঁপে কেঁপে ওঠে। তেমন ভয়ঙ্কর অভিজ্ঞতা আমার জীবনে খুব কমই হয়েছে। সকাল থেকে এমনই মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। চারিদিকের আকাশ কালো মেঘে পরিপূর্ণ। আমি জেলে, মাছ ধরেই আমার দিন কাটে। সেদিন বৃষ্টির মধ্যে দিয়ে ভিজতে ভিজতে চলেছি নদীর ঘাটের দিকে। যাওয়ার পথে জঙ্গলের মধ্যে মা বনবিবির বহু পুরানো একটা মন্দির আছে বাবু। সেখানে দাঁড়িয়ে চোখ বুজে জোর হাতে মাকে প্রণাম করলাম। যখন চোখ খুললাম দেখি মন্দিরের ব্রাহ্মণ বাইরে বেরিয়ে এসেছে বৃষ্টির মধ্যে। একটা ফুল আমার দিকে এগিয়ে দিয়ে বলল, বেচা রাখ, তোর মঙ্গল হবে, কোনো বিপদ তোকে স্পর্শ করতে পারবে না। আমি হাত পেতে ফুল নিয়ে তাকে প্রণাম করলাম। তখনও সে হাসি মুখে সেখানে দাঁড়িয়েছিল। পেছন ফিরে কিছুটা হেঁটে হঠাৎ মনে হলো এই ব্রাহ্মণটাকে তো আগে কখনো দেখিনি। এ গায়ে নতুন এলো বুঝি। পেছন ঘুরে দাঁড়াতেই দেখি কেউ কোথাও নেই। ভাবলাম ব্রাহ্মণটা গেল কোথায়? এত তাড়াতাড়ি কোন দিকেই বা চলে গেল কে জানে। যাই হোক, এত সব না ভেবে আমি সামনের দিকে হাঁটতে শুরু করলাম। এক সময় নদীর ঘাটে পৌঁছে গেলাম। তারপর বৃষ্টির জলে ফুলে ওঠা নদীতে নৌকোর বাঁধন খুলে দিলাম। ঘোলা জলের স্রোত নৌকোটিকে হু হু করে টেনে নিয়ে চলল। জলের স্রোত বেশি থাকার ফলে নৌকা সামাল দিতে একটু অসুবিধাই হচ্ছিল। চারিদিকে জঙ্গলের মাঝখান দিয়ে সরু নদী এঁকে বেঁকে
মাকড়সার জালের মতো চারিদিকে ছড়িয়ে আছে। মাঝে মধ্যে জোর হাওয়া দিচ্ছে। নৌকোর কাঠ পাটাতন জলের ঢেউয়ের দাপটে আর্তনাদ করে উঠছে। আমারও জন্ম এই সুন্দরবনের মাটিতে বাবু। ঝড় জল তুফানকে আমি ভয় পাই না। আরও কিছুটা এগিয়ে আমি প্রবেশ করলাম একটা খাঁড়ির মধ্যে। খাঁড়িটা বেশ চওড়া। বাঘ বা অন্য কোনো জন্তু জানোয়ার লাফিয়ে পড়তে পারবে না হঠাৎ করে নৌকার উপর। চারিদিকে শুধু ঝিমঝিম করে বৃষ্টি হয়ে চলেছে, আর কোনো কিছুর যেন শব্দ শোনা যাচ্ছে না। হঠাৎ এমন সময় একটা খসখসে গলার শব্দে চমকে উঠলাম। মাঝি ভাই, ও মাঝি ভাই। প্রথমে কাউকে কোথাও দেখতে পেলাম না। মনে মনে ভাবছি, এমন সময় এমন জায়গা থেকে কে ডাকলো আমায়? তবে একেবারে যে এই জঙ্গলে কেউ আসে না তা নয়। মাছ ধরতে, মধু পাড়তে অনেক লোকই আসে। আবার ডাক এলো, মাঝি ভাই, ও মাঝি ভাই। এবার শব্দ অনুসরণ করে দেখলাম একটা বড় ঝাঁকড়া গাছের পিছনে বেশ খানিকটা অন্ধকার জমা হয়েছিল। তার মধ্যেই একটা লোক দাঁড়িয়ে আছে। বয়স আন্দাজ করা মুশকিল। তার সাদা চুল দেখলে একটু বৃদ্ধ বলিয়া মনে হয়, কিন্তু শরীরের গঠন এখনো বেশ মজবুত আছে। তার কাছে নৌকা নিয়ে গিয়ে বললাম, তুমি কে গো? এখানে কি করছো? লোকটা একটু হাসি হাসি মুখ করে বলল, শিকার খুঁজতে এসেছি। মানে? মানে আমি শিকারী, জঙ্গলে নানান প্রাণী শিকার করে খাই। তো তোমার নৌকায় আমাকে নেবে একটু? তা তুমি যাবে কোথায়? সামনেই যাব। আমাকে একটু পৌঁছে দেবে মাঝি ভাই? আমি মনে মনে ভাবলাম, লোকটা বলছে যখন পৌঁছে দিই, আমিও তো ওই দিকেই যাচ্ছি। নৌকো পাড়ের দিকে নিয়ে গিয়ে বললাম, এসো, উঠে এসো। লোকটি আমার নৌকোয় উঠল। লোকটির কথাবার্তা একটু অদ্ভুত। তুমি তো বললে তুমি শিকারী, তা একা না আরো লোক আছে? আরো লোক আছে, তবে আমার শরীরটা আজ ভালো নেই, তাই ফিরে যাচ্ছি শিকার নিয়ে। তা তোমার শিকার কই? শিকার না নিয়েই তো ফিরে যাচ্ছি। তবে এই যে বললে শিকার নিয়ে যাচ্ছ? কই না তো, আমি তো বললাম শিকার না পেয়ে ফিরে যাচ্ছি। তারপর শরীরটাও খারাপ। আচ্ছা ঠিক আছে। এই বলে আমি আবার দাঁড় টানতে লাগলাম। বেশ কিছুক্ষণ যাওয়ার পর সামনের একটা জায়গায় ছোট নদীর খাঁড়ি থেকে আরও সরু একটা খাঁড়ি নদী ভাগ হয়ে গেছে। সেখানে আসতেই লোকটা ব্যস্ত হয়ে বলল, এই ডান দিকের সরু নদী দিয়ে গেলেই আমার গ্রাম। এই এপারে কোনো গ্রাম আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, এই একটু গেলেই পড়বে আমার গ্রাম। যদি একটু নিয়ে যান আমাকে। নিয়ে যেতে কোনো আপত্তি নেই, কিন্তু এত সরু নদীর মধ্যে দিয়ে গেলে এই যদি বাঘ ঘাড়ে লাফিয়ে পড়ে? না না না, আমরা তো এদিক দিয়ে যাতায়াত করি, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তুমি চলো। আমি আর না ভেবে ডান দিকের সরু খাড়ি নদীর মধ্যে নৌকা প্রবেশ করালাম। নৌকা যাওয়ার জন্য যথাযথ জায়গা আছে বটে, তবে মাথার উপর গাছ এমন করে একে অপরের সাথে জটলা করেছে, দেখেই মনে হয়
ওর মধ্যে বুঝি বাঘ লুকিয়ে আছে। নৌকো থেকে ডাঙার দূরত্ব হাত 10 বেশি নয়। কিছুটা যাওয়ার পর সামনের জঙ্গল আরো ঘন হয়ে উঠল। কই তোমার গাঁ? এতটা তো ভিতরে চলে এলাম। আর একটু গেলেই পড়বে। আর যে যাওয়া যায় না, সামনে জঙ্গল আরো ঘন হয়ে উঠছে, নদীও সরু হয়ে যাচ্ছে। এই বৃদ্ধ লোকটার জন্য একটু কষ্ট করে চলুন, একটু কষ্ট করে চলুন। ঠিক আছে বলে সামনের দিকে নৌকো এগিয়ে নিয়ে চললাম। ইতিমধ্যে আরো ঘন জঙ্গলের মধ্যে আমরা এসে পড়েছি। চারিদিকে বৃষ্টির কারণে দিনের বেলাতেও ঝোপে ঝাড়ে অন্ধকার জমা হতে শুরু করেছে। মনে মনে ভাবছি, আর কত দূর রে বাবা, আর আমি যেতে পারবো না। এসব ভাবছি, এমন সময় চারিদিকের প্রান্তর কাঁপিয়ে বাঘের গর্জন শোনা গেল। দুবার বাঘ গর্জন করলো। ইয়ে কোথায় নিয়ে এলে গো আমায়? এ যে কাছেই বাঘ। সে তো ভালো কথা। পাগল হলে নাকি? বাঘ কাছে, এটা ভালো কথা। তোমার গা কোথায়? এ পথে তো কিছু নেই। এটাই তো আমাদের গাঁ। আজ থেকে তুমিও এই গাঁয়ের নতুন সদস্য হবে। এসব তুমি কি বলছো? সত্যি করে বলো, তুমি কে? আমি বেগমরি। এমন সময় তার চোখ দুটো আগুনের ভাঁটার মতো জ্বলে উঠল। তার গালের উপর বাঘের থাবার দগদগে ঘা বেরিয়ে পড়ল। এমন সময় আবার বাঘের গর্জন শোনা গেল খুব কাছ থেকে। ভয়ে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছিলাম না। এমন ভয়ঙ্কর দৃশ্য আমি আগে কখনো সচক্ষে দেখিনি। ওই যে শোনো, সে আসছে। এবার তুমি আমাদের দলে যোগ দিতে পারবে, কেমন? এই পর্যন্ত বলে সে এক প্রচণ্ড অট্ট হাসিতে ফেটে পড়ল। ঠিক তখনই তার দেহটা আমার চোখের সামন থেকে হাওয়ার সাথে মিলিয়ে গেল। তারপরেই দেখলাম সামনের ঝোপটা নড়ে উঠল। এমন সময় এক বিরাট বাঘ ঝোপের পেছন থেকে লাফিয়ে এসে পড়ল আমার নৌকার উপরে পড়েই বাঘটা এক বিরাট গর্জন করলো। ভয়ে আমার শরীর কাঁপতে লাগলো। তারপরে এক গভীর ঘুম আমার দু চোখে নেমে এলো। তারপর আমি নৌকার উপর অজ্ঞান হয়ে পড়ে গেলাম। শেষ শব্দ যেটা শুনলাম সেটা ছিল বাঘের গর্জন আর বৃষ্টির শব্দ। এদিকে আমার অফিস ঘর থমথম করছে। বৃষ্টি কমে এসেছে, বেশ একটু শীত শীত করছে। আচ্ছা, এই বেঘমুড়ি জিনিসটা কি? মধু পাড়তে গিয়ে অনেক সময় অনেকে বাঘের হাতে মারা পড়ে। তারাই পরে মানুষের রূপ ধরে মাঝি বা যারাই জঙ্গলের মধ্যে যায় তাদেরকে ভুলিয়ে ভালিয়ে বাঘের কাছে নিয়ে গিয়ে মেরে ফেলে।
এই সব ভূতকেই বেঘমুড়ি বলে। তা তা তুমি কি করে বাঁচলে? সে কথা আমি আজও চিন্তা করি বাবু। আমার মনে হয় সেই দিন সেই যে ব্রাহ্মণের কাছ থেকে আমি ফুল পেয়েছিলাম, সেই ফুলই আমায় রক্ষা করেছে। মা বনবিবির দয়ায় আমি সেই যাত্রায় প্রাণে বেঁচে গিয়েছিলাম। গল্পটি ভালো লাগলে একটি লাইক করুন। এরকম আরও গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দিন, কারণ ভবিষ্যতে এখানে আরও এরকম গল্প আসতে চলেছে।